আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। শুধু তোমাকে একটা জিনিস দিতেই আমার পার্কে আসা। কি জিনিস? পায়জামার পকেটের মধ্যে থেকে অমিয়বাবু ছোট্ট একটা কাচের শিশি বের করে আনলেন। একটা বেগুনি রঙের তরল পদার্থ রয়েছে সেটায়। বকুনের হাতে শিশিটা দিয়ে জলজলে চোখে বললেন, এই নাও, তোমার প্রবলেম সলভড। রাত্রে ঠিক 12টা বাজার পর খেয়ে নেবে, কিন্তু দেখো আবার 12:30 না বেজে যায়। এটা কি? কি আবার? চালা খাওয়ার ওষুধ। ধ্যাৎ, এই ওষুধ খেয়ে চালা খাওয়া যায় নাকি? কাউন্টলেস টেলসে আজ তোমরা শুনবে একটা অন্যরকম গল্প, চালাক হওয়ার ওষুধ। এরকম কোনো ওষুধ কি সত্যি হওয়া সম্ভব যা খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায়, আইকিউ লেভেল সাধারণ আর 5টা মানুষের চেয়েও বেশি হয়ে যায়? জানতে হলে শুনে নাও আজকের গল্প, লেখিকা আয়েশাদের কলমে, চালাক হওয়ার ওষুধ। ভালো ছেলে বকুন, একটু বোকা এই যা। ওকে তুমি কোনো ইংরেজি বানান জিজ্ঞেস করো কিংবা ওর পাঠ্য বইয়ের অঙ্ক, চট জলদি উত্তর পেয়ে যাবে। কিন্তু যেই বলবে, বলতো বকুন 6 শিকি বেশি না 1.5 টাকা, ও বলবে 1.5 টাকা। আসলে বকুন ওরকমই, ওর বোকামিটা 5 মেশালিও বটে। যে কথাটা যার সামনে বলা বারণ, দেখা যাবে বকুন তাকে সেটাই বলে বসে আছে। স্কুলে বন্ধুরা বিষয়টি নিয়ে হাসাহাসিও করে, বলে বকুন আসলে টেলা। বই মুখস্থ করে ভালো নম্বর পাওয়া যায়, টেলামি কাটিয়ে ওঠা যায় না। এসব ঠাট্টা বকুন আজকাল আর গায়ে মাখে না। তাছাড়া এখন ক্লাস 8, সিলেবাস নেহাত কম নয়। ও পড়া নিয়েই ব্যস্ত থাকতে চায় সবসময়। ফোরসাতে সুনীল ছেত্রীর গোলের কথা ভেবে খুশি হয়, আবার রোহিত শর্মার রান আউটের কথা ভেবে রাগও হয়। তবে এ সব কিছু ছাপিয়ে যায় সেই কষ্টটা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে বলে বকুন খুব বোকা, এমনকি 2 বছরের ছোট বোনটাও বলে। বকুন অনেক চিন্তা করে দেখেছে, শেষে মনে হয়েছে ভগবানেরই কারসাজি আছে এর পেছনে, না হলে বারবার ওর সঙ্গে কেন এমন হয়। এই তো সেদিন বিল্টু মামা বলল, আচ্ছা বল দেখি, একটা পুকুরে 10টা মাছ, একটা মরে গেলে কটা থাকবে? বকুন চট করে উত্তর দিল, 9টা। ব্যাস, বিল্টু মামার হাসি আর থামে না। অনেক কষ্টে হাসি চেপে বলল, আরে বোকা, 10টাই তো থাকবে। আমি তো আর বলিনি যে মরা মাছটা পুকুর থেকে কেউ তুলে নিয়েছে। বাবা রে, পারিসও বটে তুই, বোকা ছেলে। বিল্টু মামার হাসি দেখে গা জ্বলে যাচ্ছিল বকুনের। রাগ ঢাকবার জন্য অবশ্য মিটিমিটি চেয়ে অল্প হেসেছিল বকুন। তারপর সেবার অসীম কাকু বাড়িতে এলেন। এ কথা সে কথার পর বকুনকে বললেন, শুনেছ বকুন সোনা, মঙ্গল গ্রহে বরফ পাওয়া গেছে যে। বকুন হেসে বলল, তাতে কি কাকু, আমাদের পৃথিবীতে কি বরফের অভাব? দার্জিলিংয়ে তো প্রচুর বরফ। বাবা আর বোন হেসে উঠেছিল জোরে। মার মুখ গম্ভীর। অসীম কাকু বললেন, সেভাবে ভাবলে তো কুলপিওয়ালার হাড়িতে যে বরফ রয়েছে তার কথাও ভাবতে হয়। ইস, খুব লজ্জা করছিল বকুনের। সত্যি একটু ভেবে বলবে তো ও। তবে হ্যাঁ, যে যাই বলুক না কেন, অনির্বাণ বকুনকে বোকা বলেনি কোনো সময়। হয়তো বকুনকে ঠিকমতো চেনে না তাই। অনির্বাণ ক্লাসে নতুন এসেছে, ওর বাবার বদলির চাকরি। আগে ওরা ছিল দিল্লিতে, এখন কলকাতায়। ক্লাসের প্রথম দিনই ওর সঙ্গে বকুনের বন্ধুত্ব হয়ে গেল। অনির্বাণ ভীষণ কম কথা বলে, শব্দ খরচ করার কার্পণ্য আর কি। বকুনের অবশ্য সুবিধেই হলো, যত কম কথা বলবে তত ওর ভালো। অন্তত একজনের কাছে ওর বোকামিটা আর প্রকাশ হলো না। বকুনের আরও ভালো লাগলো যে অনির্বাণদের বাড়িটা ওদের পাড়ার মধ্যেই।
স্কুল থেকে ফেরার পথেই একদিন দেখে নিয়েছিল ও। কাছাকাছি ক্লাস ফ্রেন্ডের বাড়ি থাকা ভালো। কোনোদিন স্কুলে অ্যাবসেন্ট হলে পড়াটা জানতে পারা যায়, বা পরীক্ষার কদিন আগে কিছু বুঝতে না পারলে, কোনো অঙ্ক না মিললে, এইসব দিক থেকে সুবিধে আর কি। তবে এগুলোর কোনোটাই নয়। আজ বকুনকে একবার অনির্বাণের বাড়ি যেতে হবে নিজের অঙ্কের বইটা আনতে। একই মলাট, তাই দুজনের অজান্তেই কখন ক্লাসে পাল্টাপাল্টি হয়ে গেছে সেটা কেউই লক্ষ্য করেনি। কাল স্কুলে ফেরত দিলেই চলতো, কিন্তু মনীষ স্যার অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলেন 10টা, আর বকুন বইয়ে দাগ দিয়ে রেখেছিল যাতে ভুলে না যায়। অথচ অনির্বাণের বইয়ে কোনো দাগ নেই। কি করে হোমওয়ার্ক মনে রাখে কে জানে। মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে বকুন বইটা হাতে বেরিয়ে পড়ল। বড় রাস্তার ওপর এই 5x1 বাড়িটা আসলে দাসবাবুদের। অনির্বাণরা ভাড়া নিয়েছে। বাড়ির মালিক এখানে থাকেন না, আর কোনো ভাড়াটেও নেই। গোটা দোতলা বাড়িটাই অনির্বাণদের। পরপর 3 বার বেল বাজাবার পর অনির্বাণী দরজা খুলল। চোখে মুখে ঘুমের আবেশ, গলার স্বর শান্ত। ও তুই? আমি ভাবলাম সেলসম্যান। বকুন হাসল। তোর অঙ্ক বইটা ভুলে আমি নিয়ে চলে এসেছিলাম। সদর দরজাটা আগলে রয়েছে অনির্বাণ। নির্লিপ্তভাবে বলল, ও আচ্ছা, দে দে, থ্যাংক ইউ। না মানে আমার বইটাও তো তোর কাছে। ও তাহলে তো আচ্ছা, আয় ভেতরে এসে বস, বাড়িতে কেউ নেই। কথা বলার ধরনেই বোঝা যাচ্ছিল বকুনকে ঘরে ডেকে বসানোর কোনো ইচ্ছাই নেই অনির্বাণের। অন্য কেউ হলে বাইরেই দাঁড়িয়ে থাকতো, বকুন অন্য কেউ নয়। বসার ঘরটা ছিমছাম, মেঝেতে ছোট কার্পেট, তার উপর 2-3টে মোড়া ইতিউতি রাখা রয়েছে। তারই একটাই বকুন বসল। কেমন ঠান্ডা ঠান্ডা নিঃশব্দ পরিবেশ। বাড়িতে কেউ নেই কথাটা তাহলে সত্যি। তবে এই ঘরটা যেন কেমন। দেওয়ালে কোনো ছবি বা নিদেন পক্ষে একটা ক্যালেন্ডারের অস্তিত্ব নেই যা দেখে সময় কাটানো যায়। অনির্বাণ বইটা আনতে গেছে, বকুন চুপচাপ বসে আছে। হঠাৎ, কি বোকারে ছেলেটা, বন্ধু নেই এই সুযোগে কোথায় 4-5টা ঘুরে দেখবে তা না, কেমন হাদার মতো বসে আছে দেখো। চমকে উঠে বকুন দেখল ঘরের দরজায় দাঁড়িয়ে একজন মাঝবয়সী লোক। পর্দার ফাঁক দিয়ে চেহারাটা এক ফালি দেখা যাচ্ছে। পরনে পাজামা পাঞ্জাবি, ঝাঁকড়া চুলদারির মধ্যে একটা হাসি হাসি মুখ, চোখ দুটো বেশ চলচলে। বকুন অবাক হয়ে গেল। আপনি? না, আমি তো অনির্বাণের কাছে বই আনতে। জানি জানি, আমি সব জানি। আমি হলাম অনির্বাণের জেঠু, তোমারও, অবশ্য যদি তুমি চাও। কথা বলতে বলতে ঘরে ঢুকে পড়ল লোকটা। বকুন উঠে দাঁড়ালো। আমার নাম সৌগত, তবে সকলে আমায় বুকুন বলেই ডাকে। তা তো ডাকবেই, তোমায় লোকে বোকা ভাবে বলে কি বুকুন নামে ডাকে? বুকুন অপলক চেয়ে আছে উটকো লোকটার দিকে। মুখে কথা নেই। মনে হলো পাগল নয় তো, এভাবে কথা বলাটা যেন কেমন। তুমি দেখছি স্ট্যাচু হয়ে গেলে, কি ভাবছো আমি পাগল কি না? আরে না না না, আমার কথাবার্তা একটু ওই রকম। তাছাড়া অনির্বাণের মতো আমি তো আবার অত কথা কম বলে থাকতে পারি না। বকুনের ফের চমক লাগলো। আশ্চর্য তো, মনের কথা কি করে জেনে ফেলছে লোকটা। ওহ ও, তোমার দেখছি এখনো কনফিউশন হচ্ছে। আরে বাবা, বললুম না তোমায়, আমার স্বভাবটাই এমন। আজ আছি কাল নেই, তাই সকলের সঙ্গে মিশে গল্প টল্প করবো, তবেই না জীবন। কি বলো বকুন? বকুন একটু হাসলো। তুমি তো বেশ মজাদার জেঠু। কি বললে? মজাদার? ধুর, এতে আর মজার কি? নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আমার বেশ ভালো লাগে, বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের সাথে। দিল্লিতে আমার এমন অনেক ছোট ছোট বন্ধু ছিল জানো,
অনির্বাণের অনেক বন্ধু তো আমারও বন্ধু, যদিও তা নিয়ে অনির্বাণ আমায় কিন্তু হিংসেও করে। না না জেঠু, অনির্বাণ খুব ভালো, তবে একটু কম কথা বল। এই একটু বলো না তো তুমি, আমি ওকে চিনি না? ছোটবেলা থেকেই তো অনির্বাণ ওই রকম, আর 5টা বাচ্চার চেয়ে আলাদা। আসলে যারা প্রয়োজনের তুলনায় কম কথা বলে তাদের মনেই পেঁচ। দেখলে না, তখন বললো বাড়িতে কেউ নেই। আরে বাবা, আমি তো রয়েছি, কুচুতে নাম্বার 1। তোমার সঙ্গে এই যে দুটো কথা বললুম, এটা শুনতে পেলে বলতো পাত্তা দিস না জেঠুকে। বকুন হেসে ফেলল। না না, অনির্বাণ সেরকম নয়। ওর মনে হলো জেঠু কি দুজনের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, কিন্তু কেন কেন মিথ্যে বলছেন উনি? অনির্বাণদের বাড়ি থেকে বেরোবার সময় জেঠুর কথাটাই ভুলে গেল। সদর দরজার কাছে এসে অনির্বাণ বলল, এই আমার জেঠুর কথায় কিছু মনে করিস না, ওই রকমই তুই পাত্তা দিবি না, তাহলেই হবে। প্রথম দিনের আলাপে অনির্বাণের জেঠু অমিয়বাবুকে বুকুনের যে ভালো লেগেছিল সেটা অনেক দূর গড়ালো। অমিয়বাবুর সঙ্গে পার্কে দেখা হতে লাগলো রোজ। বুকুন খেলতে আসে বিকেলবেলা, অমিয়বাবু আসেন হাওয়া খেতে। কয়েকদিনের মধ্যেই বন্ধুত্ব জমে উঠল। জেঠুর কি হয় বুকুন জানে না, তবে ও যখন বাড়ি ফেরে তখন মাথায় নানা রকম জ্ঞানের বোঝা। বুকুন শুনেছে অমিয়বাবুর কাছে উনি নাকি পৃথিবীর নানা জায়গায় ঘুরেছেন, অ্যাডভেঞ্চারে ভরা জীবন। তাছাড়া দারুণ জেনারেল নলেজ লোকটার। কথা বলতে বলতে নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন। ক্যারাটে শব্দের অর্থ কি? খালি হাত। শহীদ মিনারের কটা সিঁড়ি আছে? 223টা। মানুষের শরীরের সব থেকে ছোট হাড় কি? কানের স্টেপিস বল। আর রবিবার ছুটির দিন কে প্রচলন করেন? লর্ড ওয়েলেসলি। যেন পড়া জিনিসগুলো ঝালিয়ে নিচ্ছেন। বুকুন অবাক হয়ে শোনে। অবশ্য ওদের এই ছোট্ট 1 ঘন্টার আড্ডাটার কথা বুকুন অনির্বাণকে বলেনি। কিছুটা ইচ্ছে করেই, কিছুটা আবার জেঠুর নির্দেশে। বললে কি করবে কে জানে, বলবে হয়তো আবার আমার জেঠুকে বেশি পাত্তা দিস না। বুকুন বরং অনির্বাণকেই আর বেশি পাত্তা দেয় না। নতুন বন্ধু পেয়েছে যে, হোক না বয়সে বড়, তাতে কি। কয়েক সপ্তাহের গালগল্পে ঘনিষ্ঠতা একটু বাড়তেই বুকুন একদিন সাহস করে প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা জেঠু, প্রথম দিন তুমি আমায় বললে যে লোকে আমায় বোকা ভাবে, তাই নাকি বুকুন বলে? তুমি কি করে বুঝলে? পার্কের মাঝে থাকা ছোট্ট লেকের ধারে একটা বেঞ্চিতে ওরা দুজন। এদিকটা লোক চলাচল কম। বিকেল 5টার মরা রোদের আলো এসে পড়েছে লেকের জলে। হালকা হাওয়ায় জলে সেই আলো কাঁপছে অল্প অল্প। সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন অমিয়বাবু। বকুন, আচ্ছা তুমি প্রফেসর শঙ্কুর নাম শুনেছ? প্রফেসর শঙ্কু মানে সত্যজিৎ রায়ের গল্পে? হ্যাঁ, ওর কথাই বলছি। আচ্ছা, কটা আবিষ্কার হলো বলো তো ওর? 60টা? তবে আমার ওই একটি ঢের। তোমায় দেখে প্রথম দিনেই বুঝেছি লোকে তোমায় বোকা ভাবে বটে, আদপে তুমি তা নও। আদতে কোনো মানুষই বোকা নয়, সবই বিজ্ঞানের কারসাজি। ভদ্রলোক বুকুনের মাথার চাঁদিতে আলতো টোকা মেরে বললেন, এই জায়গাটাই আসল, বুঝলে হে। অ্যানাটমি বলে মস্তিষ্কের 3টি অংশ, গুরু মস্তিষ্কই প্রধান, একদম সরু ফিটের মতো দেখতে। এটা যার যত বেশি পেঁচালো সে তত বেশি চালাক। তবে তোমার পেঁচ কম, এই যা। তবে উপায়ও আছে। ওরে বাবা, 5টা 10, 5:30টায় জার্মানি থেকে এক বন্ধুর ফোন আসার কথা। ময়ূরের পালকের রঙের নেচারটা সে জানাবে বলেছিল। তোমায় কাল এসে বলবো ক্ষণ। রোজকার মতো 4টের সময় এখানে, ওকে? বুকুন পরদিন ঠিক সময়ে হাজির, অথচ জেঠুর দেখা নেই। ফাঁকা বেঞ্চটাতে বুকুন কিছুক্ষণ বসল। লেকের জলে ইটের কুচি, শুকনো তেঁতুল বিচি ছুড়ল 4-5টা।
অগত্যা উঠে দাঁড়িয়ে ব্যাটটা নিয়ে কিছু চেনা স্ট্রোক প্র্যাকটিস করতে লাগলো। আজ ওর খুশির মেজাজ। টুবলুর বাজে বলেই 6-এর বন্যা বইয়ে দিয়েছিল বকুন একটু আগে। তাছাড়া সকালে জেনারেল নলেজের ক্লাসে কেমন চমকে দিয়েছিল তনুশ্রী ম্যাডামকে। এই কথাটা জেঠুকে বলতেই হবে, ওর দৌলতেই তো বকুনের জেনারেল নলেজ এতটা ভালো হয়েছে। বন্ধুরা অবাক হয়ে শুনছিল। বকুন একটার পর একটা চমৎকার সব অজানা বিষয় নিয়ে কথা বলছিল ক্লাসে। এই তো এসে গেছো, আমার আবার একটু দেরি হল, চলেও যেতে হবে এক্ষুনি। বকুন আলতো হাতে কপালের ঘাম মুছে ব্যাগটা দাঁড় করিয়ে দিল বেঞ্চের গায়ে। কি ব্যাপার, আজ এত দেরি করে এলে জেঠু? আবার তাড়াতাড়িও চলে যাবে বলছো? আরে আর বলো না, আজ আমার অনেক কাজ। প্যারিস থেকে একটা বন্ধুর ফোন আসার কথা। সজারুর কাঁটার নেচারটা জানতে হবে তো ওর কাছে। শুধু তোমাকে একটা জিনিস দিতেই আমার পার্কে আসা। কি জিনিস? পায়জামার পকেটের মধ্যে থেকে অমিয়বাবু ছোট্ট একটা কাচের শিশি বের করে আনলেন। একটা বেগুনি রঙের তরল পদার্থ রয়েছে সেটায়। বকুনের হাতে শিশিটা দিয়ে জলজলে চোখে বললেন, এই নাও, তোমার প্রবলেম সলভড। রাত্রে ঠিক 12টা বাজার পর খেয়ে নেবে কিন্তু। দেখো আবার 12:30 না বেজে যায়। এটা কি? কি আবার? চালা খাওয়ার ওষুধ। ধ্যাৎ, এই ওষুধ খেয়ে চালা খাওয়া যায় নাকি? ওহো, এই জন্যই লোকে তোমায় বোকা বলে। আরে বাবা, শোনোনি নাকি? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কিন্তু আর কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। ওটা আমার আবিষ্কার, একদম ভেষজ উপাদানে তৈরি, কোনো সাইড এফেক্টসই নেই। যদি আমার উপরে এতটুকুও বিশ্বাস থাকে তবে বাড়ির কাউকে বলবে না, কিন্তু চুপি চুপি খেয়ে নেবে। তবে হ্যাঁ, অন্তত সপ্তাহ 2 একটু কম কথা বলবে। আমি আসি। কথাটা শেষ করেই অমিয়বাবু প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়লেন। বকুনও বেশিক্ষণ দাঁড়ালো না। শিশিটা প্যান্টের পকেটে পুরে ব্যাগটা বগল দাবা করে বাড়ি ফিরে চলল। মনে এক রাশ বিস্ময়। মিকি মাউসের মতো দেখতে ছোট্ট টেবিল ক্লকটায় কুক কুক শব্দে 12টা বাজতেই খাট থেকে নামল বকুন। শিশিটা নিয়ে বাথরুমে চলে গেল। আড়ালে যে কোনো কাজ করার পক্ষে এই জায়গাটা সেফ। একটু ভাবল, বাবা মাকে না বলে খাওয়াটা কি ঠিক হবে যদি বাজে কোনো জিনিস হয়? কিন্তু নতুন জেঠু সেরকম খারাপ লোক তো নন, দেখাই যাক না পরীক্ষা করে। 3-4 বার ঠাকুরের নাম নিয়েও মনে সাহস আনতে পারছে না বকুন। ছোট্ট পোষা হুলোটা ম্যাও ম্যাও করছে। ধা করে একটা আইডিয়া এলো মাথায়। পরীক্ষাটা নিজের ওপর না করে পোষা প্রাণীর ওপরও তো করা যেতে পারে। শিশি থেকে কিছুটা তরল বকুন মিশিয়ে দিল হুলোর জলের বাটিতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখল হুলোর বাটিতে জলের এক ফোঁটাও পড়ে নেই। তবে আসল চমকটা ছিল এর পরের ঘটনায়। হুলোটা প্রথম থেকেই বেশ দুর্বল, তাই বকুনের মা ওর খাবারে প্রায়ই ভিটামিন ট্যাবলেট মিশিয়ে দিয়ে থাকেন। এতদিন হুলো কিছু বুঝতে পারেনি, কিন্তু কদিন হলো হুলো ঠিক বুঝতে পারে ব্যাপারটা। বাড়ির সকলে বুঝল হুলো অসুস্থ, শুধু বকুন জানে হুলো আসলে চালাক হয়ে গেছে। আর বেশি দিন দেরি করল না ও। একদিন রাত্রে বকুন খেয়ে ফেলল পুরোটা। কেমন যেন একটা খেতে, স্বাদটা চিনেও চেনা যাচ্ছে না। একটু জোর গলায় নিজের সঙ্গে কথা বলল, না ভয়েস ঠিকই আছে, শুধু জিভটা টক টক লাগছে। বকুন যখন বিছানায় এসে শুলো তখন 12:20। একটা হাঁপ ছাড়ল। 12:30 বাজেনি এখনো। মাথাটা ভার ভার লাগছে। কিছুক্ষণ পর সারা গা কাঁপিয়ে একটা চোঁয়া ঢেকুর উঠল বকুনে। ও জোর করে চোখ টিপে পড়ে রইল বিছানায়। কাল রবিবার, সারাটা দিন বিশ্রাম পাবে। পরের দিন সকালে বকুন ইংরেজি বইটা নিয়ে বসল। অন্যান্য রবিবার ভূগোল মাস্ট, আজ মনে হলো ইংরেজিটা স্ট্রং করা দরকার, তাই এবার থেকে রবিবার সকালটা এটাই। কিন্তু মন বসছে না যে।
গত রাত্রের কথা মনে পড়ছে। ওষুধটার এফেক্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বকুনের বোন মৌ এলো এক সময়। কোকো দেওয়া দুধের গ্লাসটা সাবধানে টেবিলে নামিয়ে রেখে বলল, জানিস দাদা, শচীন কি করে এত ভালো খেলে? কাল ক্লাসে ঝুমা বলছিল শচীন নাকি শনি মঙ্গলবারে উপোস করে। বকুন একটু হেসে বলল, বললেই হলো, উপোস টুপোস নয়, আসল ব্যাপারটা প্র্যাকটিস। শচীন খেলার জন্য প্রচুর পরিশ্রম করে, ফলও পায় তেমনই। মৌ হাল ছাড়ল না। আমিও তো সেটাই বলছি, ডায়েটিং করে শরীরটা ফিট রাখে বলেই তো ভালো খেলে। আরে দূর, শুধু পরিশ্রমে কি হয়? কনসেন্ট্রেশন খুব বড় ব্যাপার, মনোযোগ দিতে হয় সব কাজেই, বুঝেছিস? দাদার কথা শুনে অবাক হয়ে মৌ চলে যাওয়ার পর বকুনও অবাক হলো। এইমাত্র বলা কথাগুলো কি ওর? বোন তো সবসময় কিছু না কিছু আজগুবি গল্প বানায়, বিশ্বাস করুক না করুক মৌ হাসবেই। বোন হেরে চলে গেল, ব্যতিক্রম হলো কি করে? গুণ নয় তো? হ্যাঁ ঠিক, আর কোনো সন্দেহই নেই। 4-5 দিনের মাথায় বকুন শিওর হয়ে গেল যে ও আর বোকা নেই। অনেক ক্ষেত্রে হাতে হাতে প্রমাণও পাওয়া গেল। এই যেমন ক্লাসে গত পরশু টিফিনের সময় সমীক বলল, হ্যাঁ রে, তোরা সবাই বল দেখি, একটা গরুর 4টে পা, সোয়া 4টে গরুর কটা পা? দূর দূর, সোয়া 4টে গরু আবার হয় নাকি? হ্যাঁ, কি বলছিস? সোয়া 4টে গরু কি বলছিস? সমস্বরে সবার এক কথা। সমীক বিজ্ঞের মতো মাথা নাড়ল। আরে বাবা, হয় হয়, ভেবে দেখ, হয়। সকলে যখন মাথা চুলকোতে শুরু করেছে, বকুন আস্তে করে বলল, 16টা পা। সমীক চমকে উঠে বলল, কি করে বললি? বকুন মুচকি হাসল। বললেই হলো সোয়া 4টে গরু। ওটা আসলে বলার কায়দা, শোয়া নয়, কথাটা শোয়া, অর্থাৎ শুয়ে থাকা 4টে গরুর 4টে করে পা, তার মানেই 16টা পা। সমীকের মুখ কালো। জানিস, কাল মেজদা যখন জিজ্ঞেস করলো, আমিও প্রথমে বলতে পারিনি। বকুন হেসে চুপ করে রইল। এখন যে কোনো রকম কথাই হোক না কেন, বকুন তাড়াতাড়ি করে উত্তর দেয় না, একটু ভেবে চিনতে অল্প কথায় কাজ ছাড়ে। আস্তে আস্তে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলেরই একটা দৃঢ় বিশ্বাস এসে গেল যে বকুনের মধ্যে একটা চেঞ্জ এসেছে। কথাবার্তায়, হাবে ভাবে তারই প্রকাশ সব সময়। ওর সব কথায় মৌয়ের খিলখিল হাসিও এখন উধাও। যে বন্ধুরা বকুনকে ট্যালা বলে খেপাতো, এখন বকুনের বুদ্ধিদীপ্ত আচরণে তারাই ট্যালা বনে গেছে। কিন্তু এসবের মাঝেও একটা বিষয় খটকা আছে। যার তৈরি ওষুধ খেয়ে বকুন চালাক হয়ে গেছে, তার পাত্তা নেই। সেদিনের পর থেকে আর পার্কে আসেননি অমিয়বাবু। বকুন 3-4 দিন অপেক্ষা করে হতাশ হয়েছে। অনির্বাণকে কিছু জিজ্ঞেস করতে পারেনি। পার্কে ওদের আড্ডার কথা অনির্বাণ জানে না। হুট করে জেঠু পার্কে আসতে চাইছেন না কেন জানতে চাইলে সন্দেহ করতে পারে। কিন্তু টেনশনটা বেশি দিন চেপে রাখাও গেল না। বকুন একদিন টিফিনের সময় অনির্বাণকে বলেই ফেলল, অনির্বাণ, কাগজে দেখেছিস ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ছড়াচ্ছে কেমন? পাড়ার ডাস্টবিনটার যে অবস্থা, আমরা রোজই কয়েল জ্বালিয়ে শুচ্ছি। বাপি তো এখন থেকে ক্লোরোকুইন বড়ি কিনে এনে রেখে দিয়েছে। অনির্বাণ মুখটা গম্ভীর করে বলল, ও। এত কথার উত্তরে শুধু ও। বকুনের ইচ্ছে হলো অনির্বাণকে জোরসে একটা কিল কষায়, তবে যদি ওর মুখ থেকে দুটো একটা বাড়তি শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু সেটা সম্ভব নয়। বকুনের মুখে একটা কৃত্রিম হাসি। কিরে, তোর বাড়ির সকলে ভালো আছে তো? অবশ্য তোদের বাড়িটা বড় রাস্তার ওপরে তো, তাই মোটামুটি পরিষ্কার জায়গাটা, জঞ্জাল সেরকম তো নেই বললেই চলে। অনির্বাণের গাম্ভীর্য কাটেনি। বকুনের হাতের তেলোটা উসখুস করে উঠল, কিন্তু কিছু করার নেই। আসল কথাটা এখনো জানা যায়নি। ধৈর্য নিয়ে বলেই ফেলল, কাকু, কাকিমা, জেঠু এনারা কেমন আছেন? অনির্বাণ চমকালো। জেঠু জেঠু ভালো নেই রে। কি হয়েছে? কিছু না, এমনি শরীরটা খারাপ।
বুকুন বুঝল অনির্বাণের কাছ থেকে কথা আদায় করা যাবে না, তার চেয়ে বিকেলবেলা একবার ওদের বাড়ি ঠু মেরে এলেই হবে। যতই হোক জেঠুর শরীর খারাপ, একবার দেখে আসা দরকার। ঠিক করাই ছিল, পার্ক থেকে ফেরার পথে যাবে। খেলায় আর মন বসছিল না। 3:30 নাগাদ বেরিয়ে পড়ল বুকুন। ব্যাটটা দিল অর্কর জিম্মায়, ওটা নিয়ে অসুস্থ রোগীকে দেখতে গেলে বেঢপ লাগবে। একবার বেল টিপতেই দরজা খুললেন অনির্বাণের মা। বুকুন নিজের পরিচয় দিল। ভদ্রমহিলা একটু হাসলেন। ও তো একটু আগে ওর মেশোর সঙ্গে বেরোলো, তোমায় আসতে বলেছিল বুঝি? না মানে ওর মুখে শুনলাম জেঠুর খুব শরীর খারাপ, তাই একবার। ও তোমাকে বলেছে অনির্বাণ? ভদ্রমহিলার গলার স্বর বড্ড বেশি শান্ত। এসো এসো, ভেতরে এসো। আবার সেই বসার ঘর, সেই গম্ভীর বোবা পরিবেশ। তবে নিস্তব্ধতা এখন আর কোনো কৌতূহল তৈরি করে না বুকুনের মনে। ওর বসার ইচ্ছে একদম নেই, কিন্তু ইচ্ছেটা বজায় রইল না। অনির্বাণের মা প্লেটে বিস্কুট সন্দেশ নিয়ে এলেন। খেতে হলে বসতেই হবে। বিস্কুটে ছোট একটা কামড় লাগিয়ে বুকুন বলল, কাকিমা বেশিক্ষণ বসবো না, জেঠুর সঙ্গে একবার দেখা করতে পারি? আসলে কি জানো তো, উনি সবেমাত্র ঘুমিয়েছেন, এখন ডিস্টার্ব করলে। তাছাড়া তুমি তো সব জানোই। দুটো সন্দেশের মধ্যে একটা বকুন সবেমাত্র মুখে পুড়েছে, বলল, জেঠুর কি সিরিয়াস কিছু হয়েছে? না, সিরিয়াস আর কি, এই তো লেগেই আছে। কবছর ধরে টানা এই তো চলছে, এবারটা নিয়ে 8 বার হলো। আমরা তো প্রথমে ভেবেছিলাম আবার বোধহয় শক থেরাপি অ্যাপ্লাই করতে হবে। যাক, বড় রকম কিছু হয়নি। একটা সুস্থ মানুষ কিভাবে যে দেখতে দেখতে এরকম হয়ে গেল। অথচ জানো, উনি একজন এডুকেটেড পার্সন, বোটানি সায়েন্টিস্ট। আমাদের দিল্লির বাড়িতে নিজস্ব ল্যাবরেটরিও ছিল ওর। কয়েক বছর আগে একটা বিষয় নেশার মতো পেয়ে বসলো। নাওয়া খাওয়া ভুলে দিন রাত্রির গবেষণাগারে কাটাতে লাগলেন। যত রাজ্যের গাছগাছড়া জড়ো করেছিলেন সেখানে, আবিষ্কারের নেশা পেয়ে বসেছিল। সবাইকে বলে বেড়াচ্ছিলেন চালা খাওয়ার ওষুধের সঙ্গে আলু আর লেটুস পাতার রস মিশিয়ে নিজে খেতে যাচ্ছিলেন। ভাগ্যিস ধরে ফেলেছিলাম আমি, না হলে প্রাণটাই চলে যেত দাদার। বুঝতে পারছি তোমার খুব অবাক লাগছে শুনতে। অনির্বাণ তো সবটা বলেনি তোমায়, তাই। আসলে দাদার এই রোগটা সকলের বোঝার বিষয় নয়। এই দেখছি সুস্থ, এই দেখছি মাথাটা বিগড়েছে। মাঝে মাঝে আবার বলেন ফ্রান্স থেকে ফোন আসবে কিংবা জার্মানি, বন্ধুর সঙ্গে নাকি ফোনে কথা বলেন। অথচ উনি যে রিসিভার কানে ধরে একতরফা নিজের সঙ্গেই বকবক করে যান, এটা আমরা সকলেই জানি। একটানা এতক্ষণ কথা বলার পর একটা দীর্ঘশ্বাস ফেললেন অনির্বাণের মা। চোখে মুখে টেনশনের হালকা আস্তরণ। আর কি বলবো তোমায়, এই তো কদিন ধরে পাতিলেবু আর কালো জামের রস একটা শিশিতে ভরে চাঁচাচ্ছিলেন। ইউরেকা ইউরেকা, চালা খাওয়ার ওষুধ। তুমি বলো, ওষুধ খেয়ে যদি বুদ্ধি হতো তাহলে তো। বোকামি নানা ধরনের হতে পারে, তবে সবচেয়ে মারাত্মক বোকামি সেটা প্রকাশ করা। বকুন লাস্ট সন্দেশটা প্লেট থেকে তুলে নিল, শান্ত স্বরে বলল, ঠিকই বলেছেন আপনি, চালাক হবার ওষুধ বললেই হলো। আজ তোমরা শুনলে আয়েশাদের লেখা গল্প চালাক হওয়ার ওষুধ। গল্প পাঠে ছিল সায়নী, বকুন ও অসীম কাকুর চরিত্রে ছিল সুশ্রীক, বিল্টু মামা ও অনির্বাণের জেঠু শঙ্খ, অনির্বাণের মা অমৃতা। অনির্বাণের চরিত্রে ও গল্পের সূত্রধর ছিলাম আমি, অরুণাভ। পোস্টার ডিজাইন, আবহ ও সমগ্র পরিচালনায় টিম কাউন্টলেস স্টেলস।
তাহলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও ভালো ভালো গল্প তোমরা শুনতে পারো। পরের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণে শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।